আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। তো প্রথমত দ্বিতীয় পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সাথে আছি মোহাম্মদ রাজীব। তো প্রথম পর্বে আমরা পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। তো এই পর্বে আমরা এখন পার্ট 3 এবং 4 নিয়ে আলোচনা করব। তো পার্ট 3-এ কি বলছে যে উপাত্ত ও তত্ত্ব। উপাত্ত ও তত্ত্ব অর্থাৎ উপাত্ত থেকে তত্ত্ব পাই আমরা। তো তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে উপাত্ত। আবার কিন্তু উপাত্ত ছাড়া আবার তথ্য হয় না, অর্থাৎ কোনো কিছু বিশ্লেষণ করে আমরা কি পাই? তথ্য পাই। সাপোজ আমি এই যে এখানে আমি লিখলাম যে সাপোজ এখানে লিখলাম আমি 21, তারপর লিখলাম যে 8, তারপর লিখলাম 25। এটা কিন্তু এটা একটা উপাত্ত, এটা একটা উপাত্ত, এটা একটা উপাত্ত। কিন্তু আমি যদি এখানে তারিখ দিয়ে দেই বা তাং দিয়ে দেই, এখন এটা হয়ে যাবে একটা তথ্য। অর্থাৎ আমি কি বুঝাইছি যে 21 তারিখ 8 মাস 2025। তো এক একটা উপাত্ত নিয়ে কি হয়, এক একটা বা একাধিক উপাত্ত নিয়ে একটা তথ্য হয়। অর্থাৎ তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে উপাত্ত। তো আমরা একটু বিস্তারিত এখানে পড়ি। তোমরা তোমাকে যদি বলা হয় 98, 100, 100, 96, 50, 95, তাহলে তুমি নিশ্চয়ই অবাক হয়ে এই সংখ্যাগুলোর দিকে তাকিয়ে থাকবে এবং কেন তোমাকে এই সংখ্যাগুলোর কথা বলা হয়েছে বোঝার চেষ্টা করবে। তুমি যতই চেষ্টা করো, তুমি এই সংখ্যাগুলোর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবে না। আসলে মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবে না তুমি। মানে এই সংখ্যা দ্বারা কি বুঝাইছে, এটা 98, 100, 100 এগুলো দ্বারা কি বুঝাইছে, তখন তুমি কিছুই বুঝবা না। কিন্তু তোমাকে যদি বলে দেওয়া হয় এটি হচ্ছে রিমি নামে একটি মেয়ে যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, তার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয় ও ইসলাম শিক্ষার প্রাপ্ত নম্বর, এই যে এখানে প্রথমটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। তো এখানে সাবজেক্ট হচ্ছে 6টা। এই যে বাংলা 1, 2, 3, 4, 5, 6। তাহলে হঠাৎ করে সংখ্যাগুলোর অর্থ তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে 98 পাইছে, ও পাইছে কি বাংলাতে, তারপর গণিতে, ইংরেজিতে পাইছে 100, গণিতে পাইছে 100, তারপর বাংলাদেশের বিশ্ব পরিচয় পাইছে এত, সবগুলো মিলে মার্ক, অর্থাৎ প্রথমটা। তো এইখানে একটা কি বোঝায়, তো এই যে 98 ছিল একটা উপাত্ত, 100 ছিল একটা উপাত্ত, এই 100 ছিল, সবগুলো ছিল এক একটা উপাত্ত। কিন্তু যখন এই যে রিমির নাম্বার বলে দিছে তখন এগুলো হয়ে গেছে একটা তথ্য হয়ে গেছে। তো নিচে এই যে চিত্রটা যদি আমরা লক্ষ্য করি, যে প্রথমেই দেখো, প্রথমেই কি সবকিছু কি অবস্থায় থাকে, ডাটা অবস্থায় থাকে। আমরা যে তথ্য, প্রথমে তথ্য ওই যে সাপোজ তুমি একটা কলম বানাইবা, তো কলম বানানোর জন্য তোমাকে যে উপকরণগুলো কালেক্ট করতে হবে এগুলো হচ্ছে একটা উপাত্ত, আর কলমটা হচ্ছে তোমার কাছে একটা তথ্য। তো উপাত্তকে ইংরেজিতে কি বলা হয়? উপাত্তকে ইংরেজিতে ডাটা বলা হয়। উপাত্তর ইংলিশে কি? ডাটা। উপাত্তর ইংলিশ ডাটা। আর এই যে তথ্যর ইংলিশ হচ্ছে ইনফরমেশন। ইনফরমেশন ইনফরমেশন। তো প্রথমে সব ডাটা অবস্থায় থাকে, অর্থাৎ বা কাঁচামাল অবস্থায় থাকে। তারপর এটাকে প্রসেসিং করলে যেটা পাওয়া যায় এটা হচ্ছে ইনফরমেশন বা তথ্য। তারপর ইনফরমেশন, তথ্য থেকে আমরা কি অর্জন করি? জ্ঞান অর্জন করি। তো জ্ঞান অর্জন করে আমরা কি হই? জ্ঞানী হই বা বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। তো এটা হচ্ছে উপাত্ত। তারপর হচ্ছে ইনফরমেশন, একটা ধারা দেখাইছে, এই যে এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়। তো আমরা ডাটা ডাটাটা আমরা কি করি? ইনফরমেশনে রূপান্তর করি। ইনফরমেশনটা কি করি? নলেজে রূপান্তর। নলেজ থেকে আমরা কি করি? উইজডম, অর্থাৎ আমরা জ্ঞানের ভান্ডার তৈরি হয় আমাদের। তো তারপর আবার নিচে কি বলছে যে এখানে 98, 100, 196, তারপর এগুলো বলছে যে এক একটা ডাটা। একজনকে যদি শুধু উপাত্ত দেওয়া হয় আর কিছু বলে না দেওয়া হয়, তাহলে এগুলো ও- তাহলে এই উপাত্তগুলো কিন্তু কোনো অর্থ নেই। কিন্তু এর সাথে সাথে তোমাকে বলে দেওয়া হয় এগুলো রিমি নামে একটি মেয়ের পরীক্ষায় প্রাপ্ত নম্বর, তখন একটি অর্থ খুঁজে পাওয়া যায়। উপাত্ত উপাত্ত আর প্রেক্ষাপট মিলে একটি তথ্য বা ইনফরমেশন হয়ে যায়। এই যে উপাত্ত দিয়ে কি ইনফরমেশন তৈরি করা হয়। অর্থাৎ শুধু উপাত্তের কোনো অর্থ নেই। উপাত্তের কোনো অর্থ নেই, কিন্তু তথ্যের কিন্তু নির্দিষ্ট অর্থ থাকে। তথ্যে কারণ তথ্যটা অনেক গবেষণা বা তথ্যটা অনেক বিশ্লেষণ করে, উপাত্তকে বিশ্লেষণ করে তথ্যে রূপান্তর করে, তাই তথ্যের নির্দিষ্ট কোনো অর্থ থাকে।
তথ্যকে যদি বিশ্লেষণ করা হয় সেখান থেকে কিন্তু জ্ঞান বের হয়ে আসে। এই তথ্য থেকে প্রথমে কি বলছি যে উপাত্ত থেকে তথ্য, তথ্য থেকে জ্ঞান, জ্ঞান থেকে উইজডম। বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষের প্রজ্ঞা বা উইজডম তৈরি হয়। এই যে প্রজ্ঞা তৈরি হয়। তারপর আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। এখানে আবার কিছু দিছে যে যে বলছে হা না, হা না, না না, তারপর দিছে কিছু সংখ্যা দিছে, এগুলা দিয়ে আমরা কিছুই বুঝতে পারবো না। ওকে, এগুলা দ্বারা আমরা কিছুই বুঝতে পারবো না। তোমরা এর কোনো অর্থ খুঁজে পাবে না, আসলে পাবো না। কিন্তু একটু আগে যেরকম অর্থহীন কিছু সংখ্যা দেখেছি, সেগুলো আসলে কি বলে দেওয়ার পর সেগুলো তথ্য হয়ে গিয়েছিল। এখানেও সেটি সম্ভব। তোমাকে যদি বলে হয় এই সংখ্যাগুলো একটা তালিকা থেকে নেওয়া হয়েছে, সেই তালিকাটা হচ্ছে এইরকম, এই যে এখন কিন্তু আমরা বুঝতে পারবো। এই যে এই নাম্বারটা হচ্ছে এই যে রিমির জন্ম তারিখ, জন্মের নিবন্ধনের যে রেজিস্ট্রেশন নাম্বার, এইটা বলা যায়, বা জন্ম নিবন্ধনের নাম্বার। তারপরে যে হা না, এই যে তারপর নানটু এখানে কি করে দাঁত ব্রাশ করছে, তো এটা কি হা। নানটু রুল কত, রুল হচ্ছে এটা, রুল হতে পারে এইরকম আর কি বিষয়টা। তো কিন্তু আমাকে যদি শুধু এটা দেওয়া হইতো, তখন এটা হইতো একটা উপাত্ত, এটার নাম কি উপাত্ত, বা এটা একটা ডাটা হইতো। কিন্তু এই যে এখানে এই ঘটনাগুলো বলে দেওয়ার পর এটা কি হয়ে গেছে, এখন একটা তথ্য বা ইনফরমেশন হয়ে গেছে। তো তথ্য ইনফরমেশন, আশা করি তোমরা একটু ক্লিয়ার হয়েছো। তাও আমরা আবার আরো দেখব, সমস্যা নেই। এবার নিশ্চয়ই উপরের তালিকায় উপাত্তগুলোর অর্থ তুমি খুঁজে পেয়েছো। কাজেই আমরা বুঝতে পারছি উপাত্তের সাথে যদি কোনো ঘটনা বা প্রেক্ষাপট পরিস্থিতির সম্পর্ক থাকে, তখন সেগুলো অর্থ বোঝা যায়, আমরা সেটা ব্যবহার করতে পারি, তখন সেটা হচ্ছে তথ্য। কম্পিউটার তথ্য ও বিজ্ঞান অনুসারে বলা যায় যে কোনো বিশেষ উদ্দেশ্যে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বা তথ্য বলা হয়। চাইলে তোমরা এই যে এটা দাগাইতে পারো, এই যে কোথায় থেকে দাগাইতে, কোনো 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 বিশেষ উদ্দেশ্যে ডেটা প্রক্রিয়াকরণের ফলে প্রাপ্ত ফলাফলকে ইনফরমেশন বা তথ্য বলা হয়। তো যেমন কোনো ছাত্রের বিভিন্ন বিষয়ে প্রাপ্ত ফলাফল হলো ডাটা, কিন্তু তার ফল সকল বিষয়ে প্রাপ্ত নম্বর হিসাব করে তৈরি করা প্রোগ্রেস রিপোর্ট হচ্ছে তার ইনফরমেশন। তো ইনফরমেশন বললেই একাধিক তথ্য বা একাধিক উপাত্ত একসাথে আসবে। ডেটাকে ডেটাকে প্রসেস করে ইনফরমেশন পাওয়া যায়। আগে বলেছি যে ডাটাকে প্রসেস করেই কি আমরা প্রসেস বা প্রক্রিয়াকরণ করেই আমরা কি পাই, ইনফরমেশন পাই বা তথ্য পাই। অর্থাৎ প্রসেসিং পরবর্তী ডেটার অর্থবহ রূপকে ইনফরমেশন বা তথ্য বলে। এই যে প্রসেসিং পরবর্তী ডেটার অর্থবহ রূপকে ইনফরমেশন বলে। ইনফরমেশন নির্ভুল, এই যে ইনফরমেশনের একটা বৈশিষ্ট্য হচ্ছে নির্ভুল, স্পষ্ট, সংক্ষিপ্ত, অর্থবহ এবং প্রয়োজনীয় হওয়া দরকার। ডেটাকে প্রসেস করার জন্য কম্পিউটার বা অন্য কোনো প্রসেসিং সিস্টেম থাকতে পারে। তো তুমি যখন কম্পিউটার নিয়ে কাজ করবে, তখন তোমার কাছে এই যে অবশ্যই কি লাগবে, ডাটা লাগবে। তো ডাটাটা বিভিন্ন রকম হইতে পারে। এখন যে তুমি কোনো কিছু একটা উৎপাদন করতে চাও, কোনো প্রোডাক্ট, তখন প্রোডাক্টের র মেটেরিয়ালটা তোমার কাছে হচ্ছে এই যে একটা ডাটা। তো ডাটা বিভিন্ন রকমের হতে পারে, এটা কাজের উপর ধরনের। তারপর এই যে নতুন শব্দ, আমরা আগে বলেছি যে এই যে নতুন শব্দগুলো আমরা খুব ভালোভাবে শিখবো। নতুন শব্দ এখানে তথ্য, উপাত্ত, তারপর জ্ঞান। তো আমরা যদি এখন দেখি, এই যে এখানে আছে তথ্য, এখানে এই যে তথ্য, উপাত্ত, জ্ঞান, নতুন তিনটি শব্দ যদি আমরা জানি, তাও একটু দেখে নিই। যে কোনো কাঁচা সংখ্যা, শব্দ, পরিমাপ বা পর্যবেক্ষণ যা বিশ্লেষণ ছাড়া কোনো অর্থ দেয় না, এইটা হচ্ছে কি উপাত্ত। এই যে উপাত্ত হলো অপরিবর্তিত বা বিশ্লেষণ না করা সংখ্যার তথ্যের কাঁচা রূপ, অর্থাৎ বিশ্লেষণ করা থাকবে না এটা। যেমন এই যে 75, 80, 95, লাল, সবুজ, নীল, এগুলো দ্বারা কি বুঝে, আমরা কিছু বুঝতে পারতেছি না। লাল, সবুজ, নীল, এটা বুঝতে পারছি এগুলা কালার, এটা বুঝতে পারছি একটা সংখ্যা, কিন্তু এই সংখ্যা বা কালার দ্বারা কি বোঝানো হয়েছে এটা বুঝতে পারতেছি না। এটি এখনো বিশ্লেষণ করা হয়নি, এই যে এগুলো এখনো বিশ্লেষণ করা হয়নি। তারপর তথ্য বা ইনফরমেশন, ইংরেজিতে যাকে তথ্যকে ইনফরমেশন বলা হয়। তথ্য হলো বিশ্লেষণ করা, এই যে বিশ্লেষণ করা, যা আমাদের কোনো কিছু বুঝতে সাহায্য করে। তো কাকে বলে, যখন উপাত্তগুলোকে সাজিয়ে অর্থবহ করে উপস্থাপন করা হয়, তখন তা তথ্য হয়ে যায়। অর্থাৎ উপাত্তগুলো করে যখন অর্থবহ আকারে উপস্থাপন করা হবে, তখন তা কি হবে, ইনফরমেশন বা তথ্যে রূপান্তর হবে। এই যে এখানে যেমন আমরা বলছি যে তিনটি ছাত্রীর গড় নম্বর হচ্ছে 83.33। তো তখন আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে
তিনজন ছাত্রের গড় নাম্বার। আবার সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে সাকিব 95। তো আমরা বুঝতে পারতেছি যে 95টা কি হচ্ছে একজন ছাত্রের সর্বোচ্চ নম্বর। তারপর তথ্য আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আমরা যে বিভিন্ন সিদ্ধান্ত নেই, আমরা বিভিন্ন তথ্য ঘাটাঘাটি করে সিদ্ধান্ত নেই। উপাত্ত কিন্তু আমরা বিশ্লেষণ করে পাই। তো জ্ঞান, জ্ঞান হচ্ছে কি এই যে তথ্যের মানে জ্ঞান, তথ্য থেকে অভিজ্ঞতা বা বিশ্লেষণের মাধ্যমে যে বোঝাপড়া বা উপলব্ধি হয় তাকে জ্ঞান বলে। তথ্যের উপর ভিত্তি করে চিন্তা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়াকে জ্ঞান বলে। তথ্যের উপর ভিত্তি করে চিন্তা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে জ্ঞান বলে। তো জ্ঞানের সংজ্ঞাটা তোমরা মনে রাখবা। তথ্যের উপর ভিত্তি করে চিন্তা, বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে জ্ঞান বলে। তথ্যের উপর বিশ্লেষণ করে বা ভিত্তি করে বিশ্লেষণ ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কি বলে? জ্ঞান বলে। যেমন এখানে একটি উদাহরণ আছে যে বলছে রাকিব সব সময় পরীক্ষা ভালো দেয় কারণ সে নিয়মিত পড়ে। নিয়মিত পড়লেই তো তুমি ভালো নাম্বার করতে পারো। তারপর একটা বলছে যে গড় নাম্বার কমেছে মানে শিক্ষার্থীদের প্রস্তুতি ভালো না। এটা ঠিক আছে, গড় নাম্বার কমলে তো শিক্ষার্থীদের প্রস্তুতি ভালো হবে না, এটাই বোঝা যাচ্ছে। এই যে আমরা জ্ঞানের মাধ্যমেই আমরা বুঝতে পারি। তারপর হচ্ছে আমরা যদি পার্ট 4-এ আলোচনা করি, পার্ট 4-এ কি বলছে আমরা যদি একটু দেখি যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার হয় এইগুলো আমরা এখন পার্ট 4-এ দেখবো। পার্ট 4-এ এই যে একটা ছবি আছে, এখানে কি কয়েকটা বাচ্চারা কম্পিউটার ইউজ করতেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে লেখাপড়া করে তুমিও একদিন পৃথিবী বদলে দেওয়ার কাজে অংশ নিতে পারো। এই যে তারা অনেকে হয়তো বা এখান থেকে বড় হয়ে বড় ধরনের প্রোগ্রামার হবে, কেউ বা ইথিক্যাল হ্যাকার হবে, কেউ বা আইটি এক্সপার্ট হবে। ছোটবেলা থেকে এইসব কম্পিউটার সম্পর্কে এখন জ্ঞান অর্জন করা দরকার। তো এখানে পার্ট 4-এ কি বলছে যদি আমরা দেখি, তোমরা যদি আগের দুটো পার্ট মন দিয়ে পড়ে থাকো তাহলে নিশ্চয় এতক্ষণে জেনে গেছো যে আমরা খুবই সৌভাগ্যবান। কারণ ঠিক এই সময়টাতে সারা পৃথিবীতে তথ্য যোগাযোগ প্রযুক্তির কারণে একটা অসাধারণ বিপ্লব ঘটতে যাচ্ছে। আমরা সেই বিপ্লব ঘটাতে দেখেছি। সবকিছু পাল্টে যাচ্ছে। আমরা ইচ্ছে করলে সেই নতুন জীবনে বসবাস করতে পারি, কিংবা আমরা নিজেরাই পৃথিবীটাকে পাল্টে দেওয়ার কাজে লেগে যেতে পারি। সেটা করতে হলে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা সম্পর্কে জানতে হবে। অর্থাৎ তুমি যদি বিশ্বব্যাপী কাজ করতে চাও বা নিজেকে বিশ্বব্যাপী প্রমাণ করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তো কিভাবে সেটা আমাদের জীবনকে পাল্টে দিচ্ছে বুঝতে হবে, এবং যখন তোমরা বড় হবে তখন বিজ্ঞানী কিংবা প্রযুক্তিবিদ হবে, নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমাদের দেশ পৃথিবীকে তথ্য ও প্রযুক্তির জগতে আরো এগিয়ে নিয়ে যাবে। এবার একটি খুব সহজ প্রশ্ন করা যাক, তথ্য যোগাযোগ প্রযুক্তির এই উন্নতির কারণে আমাদের জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে? তোমরা নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করে সেগুলো বের করার চেষ্টা করবে। কেউ বলবে যে আমাদের এই যে বিজ্ঞানের কৃষিকাজ সহজ হয়েছে, আবার কেউ বলবে যে আমরা রেজাল্ট দেখতে পারি খুব তাড়াতাড়ি, আবার অনেকেই বলবে যে আমরা বিভিন্ন ধরনের প্রশ্নপত্র তৈরি করতে পারি। কিন্তু আসলে এটা যে কোন ফিল্ডে বা কোন জায়গায় কোন সময় লাগবে এটা আসলে আমরা বলতেই পারবো না। যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আইসিটি বা তথ্য প্রযুক্তির জ্ঞানের প্রয়োজন হতে পারে। আমাদের জীবনের কোন ক্ষেত্রে পরিবর্তন হবে? তোমরা নিশ্চয়ই অনেকগুলো চিন্তা ভাবনা করে সেগুলো বের করার চেষ্টা করেছো। কেউ নিশ্চয়ই বলবে বিজ্ঞানের ক্ষেত্রে, কেউ বলবে চিকিৎসার ক্ষেত্রে, আবার কেউ বলবে বিনোদনের ক্ষেত্রে। কিন্তু সত্যিকারের উত্তরটি কি? সত্যিকারের উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তির এই উন্নতির কারণে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হবে সেটি কেউ বলে শেষ করতে পারবে না। ঠিক আছে, এই যে এটা আমি বলছি। তো এই কথাটা কোন জায়গায় যে তোমার তথ্য প্রযুক্তি লাগবে তুমি বলেই শেষ করতে পারবা না। তো তোমার এই যে পরিচিত জানা ও অজানা সব ক্ষেত্রে এটি বিশাল পরিবর্তন করে ফেলতে পারে। তা এই যে বর্তমানে কিন্তু সব আমাদের এই যে বড় বড় যে শিক্ষা প্রতিষ্ঠান প্লাস হচ্ছে বিভিন্ন যে বড় বড় যে দোকানপাট আছে, এগুলো কিন্তু সব এখন তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাদের কার্যক্রম সহজ করার জন্য। তাহলে তুমি বলে শেষ করবে কেমন করে? সত্যি কথা বলতে কি পরিবর্তনের ক্ষেত্রগুলো কি কি সেটা নির্ভর করে মানুষের সৃজনশীলতার উপর। কারণ মানুষ কি সৃজনশীল। তো মানুষ প্রতিনিয়ত তার এই যে সৃজনশীল প্রতিভা দিয়ে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন কিছু উদ্ভাবন করবে, আবিষ্কার করবে। যে মানুষ যত সৃজনশীল সে তত বেশি ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবে। তার কারণটি কি জানো? তার কারণ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি দিয়ে
আমরা কেবল তথ্যের আদান প্রদান করি না, আমরা তথ্য বিশ্লেষণ বা প্রক্রিয়া করি, আর সেই কাজ করার জন্য কম্পিউটার ব্যবহার করতে হয়। কম্পিউটার একটি অসাধারণ যন্ত্র, সেটা দিয়ে সম্ভব অসম্ভব সব কাজ করে ফেলা যায়। এই যে সম্ভব অসম্ভব অনেক কিছু করা যায়। তো তোমরা সবাই কম্পিউটার বেসিক জ্ঞান অর্জন করবা। তারপর বলছে কি, এক সময় কম্পিউটার বলতে চোখের সামনে টেলিভিশনের মতো বড় মনিটর, এই যে আগে বলতাম যে অনেক বড় বড় বাক্সের মতো সিপিইউ আর কিবোর্ডের ছবি বেশি উঠতো। এখন সেটা ছোট হয়ে ল্যাপটপ হয়ে গেছে। শুধু তাই নয়, কম্পিউটার আরো ছোট হয়ে নোটবুক, ট্যাবলেট বা স্মার্টফোন পর্যন্ত পৌঁছে গেছে। আমরা এখন সেগুলো পকেটে নিয়ে ঘুরতে পারি। এই যে আমাদের ফোনেও কিন্তু আমরা এই যে এমএস ওয়ার্ড, তারপর হচ্ছে কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার আমরা ফোনে ইউজ করতে পারি। এই কথাটা এখানে বলা হয়েছে যে এই যে বিশাল বিশাল কম্পিউটার গুলো আজ একদম ছোট, অর্থাৎ মোবাইলের মাধ্যমে পরিণত হয়েছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে যে কম্পিউটার এখন এত ছোট তৈরি করা সম্ভব যে আমাদের মোবাইল ফোনের ভিতরেও সেটা দিয়ে দেওয়া হয়েছে। যে মোবাইলের প্রসেসর, কম্পিউটারের প্রসেসর থেকে এই যে মোবাইলের প্রসেসরের টা তৈরি করা হয়েছে। কাজে আগে আমরা যে কাজগুলো শুধুমাত্র কম্পিউটার দিয়ে করতে পারতাম, সেগুলো আমরা এখন মোবাইল টেলিফোন দিয়েও করতে পারি। এমনকি আমরা মোবাইল টেলিফোন দিয়ে ইন্টারনেট পর্যন্ত ঘুরে বেড়াতে পারি। আমরা তো যাদের ল্যাপটপ বা কম্পিউটার নাই, তারা সবাই কি মোবাইল দিয়ে আমরা বিভিন্ন ইন্টারনেট ইউজ করি, তারপর বিভিন্ন যোগাযোগ মাধ্যম ইউজ করে থাকি। তো এটা সম্ভব হয়েছে এই কম্পিউটার থেকে ধারণা নিয়েই আজকের এই মোবাইল ফোন। অর্থাৎ মোবাইল ফোনেও কম্পিউটারের বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে এভাবে আমরা আগের বিষয়টিতে ফিরে যাই। এবার আমরা আগের বিষয়টিতে ফিরে যাই। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা জীবনের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে পারি। এবার আমরা পরিবর্তিত ক্ষেত্রগুলো সম্পর্কে জানবো। এক হচ্ছে এই যে ব্যক্তিগতভাবে সামাজিকভাবে বা সামাজিক যোগাযোগ। এক নাম্বার, ব্যক্তিগতভাবে বা সামাজিকভাবে যোগাযোগ। শুধু মোবাইল ফোন দিয়েই আমরা আজকাল একে অন্যের সাথে অনেক বেশি যোগাযোগ করতে পারি। তার সাথে এসএমএস, ইমেল, চ্যাটিং, এমনকি সামাজিক যোগাযোগ যদি বিবেচনা করি, তাহলে দেখতে পাবো যোগাযোগের বেলায় একটা অনেক বড় পরিবর্তন এসেছে। সবটুকুই যে ভালো তা কিন্তু নয়। নতুন প্রজন্মের কেউ এই ব্যাপারে বেশ সময় নষ্ট করছে। কেউ কেউ মনে করছে এই যোগাযোগ বুঝি সত্যিকারের সামাজিক যোগাযোগ। কাজেই এগুলো বেশি নির্ভরশীল হয়ে কেউ কেউ খানিকটা অসামাজিকও হয়ে যেতে পারে। এই যে মোবাইল ফোন খুব বেশি আমরা অতিরিক্ত মোবাইল ফোন ইউজ করি। দেখা যেতেছে যে অতিরিক্ত মোবাইল ফোনের কারণে আমরা বাইরে খেলাধুলা করি না, শুধু মোবাইল নিয়েই পড়ে থাকি। যার কারণে এই যে আমাদের বাসায় আত্মীয় স্বজন আসলে আমরা কি করি, আত্মীয় স্বজনের সাথে দেখা না করে কি করি, মোবাইল ফোন ইউজ করতে থাকি। যার কারণে আমাদের এই যে অসামাজিকতার একটা আচরণ তৈরি হয়। সমাজে কিভাবে চলতে হয় সেটা আমরা অনেক সময় ভুলে যাই। তো তাই এটা সম্পর্কে বেশি এডিক্ট হওয়া যাবে না বা আসক্ত হওয়া যাবে না। তারপর বলছে যে বিনোদন। এই যে আমরা মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপ আমরা বিনোদন হিসেবে ইউজ করতে পারি। এখন বিনোদনও অনেকখানি তথ্য যোগাযোগ প্রযুক্তি উপর নির্ভর করে করতে করতে শুরু করেছে। বই পড়া, গান শোনা, সিনেমা দেখা থেকে শুরু করে কম্পিউটার গেম খেলা পর্যন্ত এই প্রযুক্তি ব্যবহার করে শুরু হয়েছে। ক্রিকেট খেলা, ফুটবল খেলাতে এই প্রযুক্তি কত চমৎকার ভাবে ব্যবহার করা হয় আমরা সবাই সেটি দেখেছি। খেলার মাঠে না গিয়েও ঘরে বসে আমরা অনেক বড় বড় খেলা খুব নিখুঁত ভাবে দেখতে পারি। তো খেলা দেখার ক্ষেত্রে ঠিক আছে, এটা তোমরা ইউজ করতে পারো, বাট কম্পিউটারে বা ল্যাপটপে মোবাইলে গেম খেলার কোনো দরকার নাই। যদি সরাসরি গেম খেলতে পারো, এটা স্বাস্থ্যের জন্য ভালো, তোমার পড়াশোনায় মনোযোগী বাড়াবে। বাট মোবাইলে গেম খেলা এটা তোমার ব্রেইনের জন্য ক্ষতিকর, প্লাস তোমার পড়াশোনার জন্য ক্ষতিকর। বিনোদনে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে আমাদের একটু সতর্ক থাকার ব্যাপার আছে। একটা ছোট শিশু শরীরটাকে ঠিকভাবে গঠন করার জন্য মাঠে ছুটাছুটি করে খেলতে হয়। অনেক জায়গাতেই দেখা যায় বাবা মায়েরা তাদের ছেলে মেয়েদের মাঠে ছুটাছুটি না করিয়ে ঘরের কম্পিউটারের সামনে দীর্ঘ সময় বিনোদনে ডুবে থাকতে দিচ্ছে। এই যে আজকালকে আমরা প্রত্যেক ফ্যামিলিতে দেখতে পারি যে বাচ্চারা যখন কান্নাকাটি করে তখন তাদেরকে মোবাইল দিয়ে দেওয়া হয়, তখন তারা আর কান্নাকাটি করে না। ফলে তাদের যে ব্রেইন, যে মস্তিষ্কের যে বৃদ্ধি হওয়ার কথা ছিল, এটা কিন্তু বৃদ্ধি পায় না। তো তাকে মাঠে খেলার সুযোগ দিতে হবে।
মোবাইল ফোন দেওয়া যাবে না। সত্যিকারের খেলাধুলা না করে শিশুরা কম্পিউটার খেলায় মেতে উঠেছে। কম্পিউটার, এটা কম্পিউটার হতে পারে, মোবাইলও হতে পারে। একটা শিশুর মানসিক গঠনের জন্য সেটা কিন্তু মোটেও ভালো নয়। এই যে তার মানসিক আহ, যে বিকাশ, সেটা কিন্তু ঘটবে না যখন আমরা তাকে কম্পিউটার বা মোবাইল ফোন হাতে দিয়ে দিব। সারা পৃথিবীতেই কিন্তু এই সমস্যাটি মাথা চাড়া দিয়ে উঠেছে। এটা যে শুধু আমাদের বাংলাদেশের সমস্যা বা আমাদের দেশের ছেলেদের সমস্যা এটা না, এটা সারা বিশ্বব্যাপী এই সমস্যাটা দেখা দিতেছে। এই যে তারা কি করতেছে এখানে, কম্পিউটার গেম খেলতেছে। কম্পিউটার গেম নতুন প্রজন্মের ছেলে মেয়েদের খুব প্রিয় একটি বিষয়, কিন্তু সেটি হতে হবে পরিমিত এবং নিয়ন্ত্রিত। অর্থাৎ তুমি গেম নির্দিষ্ট সময় তুমি খেলতে পারো, তবে তোমার পড়াশোনার জন্য ক্ষতি হয়, এইভাবে খেলবা না। আর তো এদের যে নতুন কি শিখলাম, একটা হচ্ছে ল্যাপটপ, নোটবুক, ট্যাবলেট, স্মার্টফোন, ইমেল, চ্যাটিং। তো এগুলা কি আমরা একটু বিস্তারিত এখন দেখব। তো নতুন শব্দ, কয়টা নতুন শব্দ পাইলাম? ওই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নতুন সম্পর্কে শব্দ আমরা এখন দেখব। এই যে ছয়টা নতুন শব্দ, এই যে একটা হচ্ছে ল্যাপটপ, নোটবুক, ট্যাবলেট, স্মার্টফোন, ইমেল, চ্যাটিং। তো ল্যাপটপ কি? এটা হচ্ছে এই যে একটি বহনযোগ্য কম্পিউটার যা খুলে রেখে চালানো যায়। এই যে এর জন্য ল্যাপটপ। ল্যাপটপ হচ্ছে কি একটি বহনযোগ্য কম্পিউটার যা খুলে রেখে চালানো যায়। তো ল্যাপটপের বৈশিষ্ট্য কি? ব্যাটারি দিয়ে চালিত, অর্থাৎ ব্যাটারি, বিদ্যুৎ না থাকলেও ব্যাটারি দিয়ে চালানো যায়। কিবোর্ড ও স্ক্রিন যুক্ত, এটা কিবোর্ড থাকে, স্ক্রিন থাকে। তারপর হচ্ছে ডেস্কটপের মতোই সব কাজ করা যায়। এটা একদম ডেস্কটপই, কিন্তু এটার একটা একটা সুবিধায় কি করা যায়, এটা হচ্ছে ক্যারি করা যায়, কিন্তু ডেস্কটপ ক্যারি করা যায় না। তো নোটবুক কি? ল্যাপটপের মতোই কিন্তু আরো ছোট, হালকা ও শক্তি সাশ্রয়ী। তো এটার বৈশিষ্ট্য কি? ল্যাপটপের চেয়ে হালকা, সাধারণ কাজের জন্য উপযুক্ত, ব্যাটারি দীর্ঘস্থায়ী। তো প্রথমে হচ্ছে কি ডেস্কটপ, প্রথমে সব থেকে ডেস্কটপ, তারপর হচ্ছে ল্যাপটপ, তারপর হচ্ছে এই যে নোটবুক, তারপর কি নোটবুক, এইরকম। এই যে এটা থেকে এটা ছোট, এটা থেকে এটা ছোট। তারপর আছে যে ট্যাবলেট, এগুলা আর কি। তারপর আসে কি এই যে ট্যাবলেট। তো ট্যাবলেট কি? ট্যাবলেট হচ্ছে এই যে একটি টাচ স্ক্রিন যুক্ত ছোট কম্পিউটার, যেটা স্মার্টফোন ও ল্যাপটপের মাঝামাঝি। তো এটার বৈশিষ্ট্য কি? কিবোর্ড থাকে না, চাইলে যোগ করা যায়, আর এক্সট্রা তুমি যোগ করতে পারবা। তারপর স্ক্রিনে টাচ করে চালাতে হয়, অর্থাৎ এই যে মোবাইল ফোন যেমন আমরা টাচ ইউজ করে চালাই, এটা একটু মোবাইল ফোন থেকে বড়, বা টাচে কাজ করে। তো অ্যাপস ব্যবহার করে কাজ করা যায়, যে মোবাইল ফোনের মতো এটা, কিন্তু এটা একটু বড় আর কি। তো স্মার্টফোন, এই যে স্মার্টফোন তো টাচ টাচ আছে, প্লাস হচ্ছে বাটনও আছে, দুইটা আছে। তবে এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই যে টাচেবল বা টাচ স্ক্রিন ইউজ করে থাকি মোবাইল ফোনে। তো স্মার্টফোন সম্পর্কে তো সবাই জানো, একটি আধুনিক মোবাইল ফোন যা কম্পিউটারের মতো কাজ করে। কম্পিউটারের অনেক কাজ আমরা এই স্মার্টফোন দিয়ে করতে পারি। ছবি তোলা থেকে শুরু করে ভিডিও গেম, অডিও, ভিডিও সবকিছু আমরা এই স্মার্টফোন দিয়ে করতে পারি। ইন্টারনেট ব্যবহার করা যায়, অ্যাপস চালানো যায়, ছবি তোলা, ভিডিও দেখা, কল করা, চ্যাট করা, সব করা যায়। তারপর হচ্ছে ইমেল, এই যে প্রফেশনাল কাজে আমরা সবাই ইমেল ইউজ করি। কিন্তু প্রফেশনাল কাজে, প্রফেশনাল বলতে যে অফিস আদালত বা প্রফেসরদের সাথে যখন আমরা যোগাযোগ করতে চাই, বা কলেজের প্রিন্সিপালের সাথে যখন আমরা যোগাযোগ করতে চাই বাইরের দেশের, বা আমার, তখন আমরা কি করি? ইমেল ইউজ করি। সবার একটা ইমেল থাকা, এই ডিজিটাল যুগে সবার একটা সুন্দর ইমেল থাকা দরকার। তো ইমেলের পুনরূপ কি? ইলেকট্রনিক মেল। এই যে দ্বারা ইলেকট্রনিক, মেল তো মেল। ইন্টারনেটের মাধ্যমে চিঠি বা বার্তা পাঠানোর পদ্ধতিকে কি বলে? ইমেল বলে। ইন্টারনেটের মাধ্যমে চিঠি বা বার্তা পাঠানোর পদ্ধতি কি? ইমেল। তো অফিস বা পড়াশোনার কাজে ইমেলটা ব্যবহার করা যায়, ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে, অফিসিয়াল যোগাযোগের ক্ষেত্রে। এই যে ইমেলটা এরকম হওয়া উচিত, এই যে তোমার নাম @gmail.com, একটি ইমেলের ঠিকানা। তো ইমেলটা তোমরা সবসময় তোমার নামের সাথে মিল রেখে দিবা। তো সাপোজ তোমার নাম হচ্ছে রাকিব, তখন তুমি দিতে পারো যে রাকিব রাকিব @gmail.com। যদি এই নামটা না থাকে, তো আগে পিছে কিছু অ্যাড করবা। সাপোজ তোমার জন্মসালটা অ্যাড করতে পারো। তোমার জন্মসাল যদি হয় 2010, রাকিব 2010 অথবা 2020 gmail.com। এটা হচ্ছে একটা প্রফেশনাল জিমেইল অ্যাকাউন্ট খোলার নিয়ম। তো এই এইভাবে একটা জিমেইল বা ইমেল খুলে নিবা তোমরা সবাই। তারপর হচ্ছে যে চ্যাটিং।
এই যে চ্যাটিং, চ্যাটিং কি তোমরা জানো, এই যে টেক্সট বা আমরা টেক্সট ভিত্তিক আকারে যে গল্প গুজব করি, তখন যে ইন্টারনেটের মাধ্যমে রিয়েল টাইমে বার্তা আদান প্রদান করাকে চ্যাটিং বলে। রিয়েল টাইম বলতে এই যে আমি পাঠাইতেছি, তারপর তুমি পাঠাইছো, বা তোমার বন্ধুকে তুমি পাঠাইতেছো, আবার তোমার বন্ধু তোমাকে পাঠাইতেছে, এটাই হচ্ছে রিয়েল টাইম। তো চ্যাটিং কি ইন্টারনেটের মাধ্যমে রিয়েল টাইমে বার্তা আদান প্রদান করাকে চ্যাটিং বলে। তো চ্যাটিং ব্যবহার কোথায়, যে বন্ধুদের সঙ্গে কথা বলা, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদিতে চ্যাট করা, তারপর লেখার পাশাপাশি ছবি, অডিও, ভিডিও পাঠানো ইত্যাদি হচ্ছে কি চ্যাটিং এর চ্যাটিং বলা হয়। তো এই তো ছিল দ্বিতীয় প্রথম অধ্যায়ের পার্ট 3 এবং 4। তো নেক্সট আগামী পর্বে আমরা 5 এবং 6 নিয়ে আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং স্কিল হার্টের বাংলাদেশ সাথেই থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।